হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। জিকে এক্সপ্রেসের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ টপ 100টি কিন্তু 100 এমসিকিউ নিয়ে যেখানে আলোচনা করব। তোমাদের ডব্লিউপি কেপি এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রতিটি কোশ্চেন কিন্তু আগামী দিনে তোমাদের কিন্তু ডব্লিউপি কেপি এক্সামের জন্য কিন্তু আসতে পারে। এই রকম কিন্তু টপ গুরুত্বপূর্ণ 100টি লেভেলের কিন্তু কোশ্চেন আজ কিন্তু নিয়ে চলে এসেছি। চলো কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে আমরা দেখে নেব যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে দেখো, ত্যাগ ও ধার্মিক কার্যাবলী এগুলো বর্ণিত আছে কোন বেদ? দেখো, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ না অথর্ববেদ? কোন বেদ হয়ে যাবে? দেখো সঠিক উত্তর এখানে কিন্তু যজুর্বেদ হয়ে যাবে। যজুর্বেদে আমাদের কিন্তু ধার্মিক কার্যাবলী মানে কি যাগযজ্ঞের মন্ত্র সমূহ এগুলো কিন্তু আমাদের কোথায়? এই যজুর্বেদে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে। ঋগ্বেদে তাহলে কি? দেখো ঋগ্বেদে প্রাকৃতিক বর্ণনা, দেব দেবীর স্তুতিগান এগুলো কিন্তু আমাদের এই ঋগ্বেদে কিন্তু আছে। সামবেদে কি? না ঋগ্বেদের যে আমাদের স্তুতি গানগুলো এগুলোকে কি সামবেদে গান করে করে কিন্তু করা হতো, তাই জন্য সামবেদকে কি বলা হতো? সামগানও কিন্তু বলা হতো। ঠিক আছে। অথর্বর বেদে কি পাওয়া যায়? অথর্বর বেদে দেখো চিকিৎসা বিদ্যা, বশীকরণ, জাগতিক সৃষ্টির রহস্য এইগুলো কিন্তু সব আমাদের এই অথর্ব বেদে পাওয়া যায়। ঠিক আছে। তো আমরা জেনে নিলাম চারটি বেদ থেকে আমাদের কি কি প্রশ্ন আসে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখো কি বলছে যে নালন্দা লিপি এটা কার সাথে সম্পর্কযুক্ত? দেখো নালন্দা লিপি, এই নালন্দা লিপি আমাদেরকে আমাদের অপশন নাম্বার বি দেবপালের সাথে সম্পর্কযুক্ত। কার সাথে বললাম? নালন্দা লিপিটা আমাদের এই দেবপালের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে। এই দেবপাল ইনি কি করেছিলেন? এই যে নালন্দা বিহার ইনি এটা প্রস্তুত করার সময় দেবপাল কি 5টা গ্রাম দান করেছিলেন। ঠিক আছে। তো এই নালন্দা লিপি আমাদের এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, হর্ষচরিত কার রচনা? দেখো হর্ষচরিত কার রচনা? ঠিক আছে। হর্ষচরিত এখানে বলে রাখি, এখানে সঠিক উত্তর কি হবে? দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট ইজ দা আমাদের কারেক্ট আনসার। এই বাণভট্ট ছিলেন, ইনি কি? ইনি হচ্ছে আমাদের হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের জীবনী নিয়ে তাহলে আমাদের লিখেছেন কে? না হর্ষচরিত লেখাটা বাণভট্টের। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 4। আজকের যে এই ক্লাসটি এটা কিন্তু জিকে ম্যারাথন ক্লাস। ঠিক আছে। এখানে বেশি ডেসক্রিপটিভ তোমাদের আলোচনা করব না, জাস্ট 100 টপ লেভেলের কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেব। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাবো আমরা। এই যে কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে যে রামচরিতের রচয়িতা কে? দেখো শুভাকর গুপ্তা, জয়দেব, অনিরুদ্ধ না সন্ধ্যাকর নন্দী? কোনটা কারেক্ট হয়ে যাবে? এখানের মধ্যে তোমরা অবশ্যই অনেকেই বলবে যে সন্ধ্যাকর নন্দী কিন্তু আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে। তাহলে রামচরিতের রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, তোমাদের যদি বলা হতো যে রামচরিত মানস এটা কার লেখা? রামচরিত মানস কার লেখা? দেখো সঠিক উত্তর তখন কি হয়ে যাবে? রামচরিত মানস কিন্তু আমাদের কি? রামচরিত মানস হয়ে যাবে তুলসীদাস। ঠিক আছে। এটা কিন্তু এক্সামে ছেলেরা একটু গুলিয়ে ফেলে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস কি হয়ে যাবে? তুলসীদাস। আচ্ছা, যদি তোমাদের বলা হয় যে উত্তর রামচরিত, কি বললাম? যদি বলা হয় যে উত্তর রামচরিত এটা কার রচনা? দেখো উত্তর রামচরিত এটা মনে রাখবে সবসময় ভবভূতির কিন্তু রচনা আমাদের উত্তর রামচরিত। এই রামচরিত নিয়ে 3টা কোশ্চেন কিন্তু ছেলেদের মধ্যে গুলিয়ে যায়, অবশ্যই বলে দিলাম 3টাই কিন্তু একটু খেয়াল রেখে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে, মৃচ্ছকটিক এর রচয়িতা কে? দেখো মৃচ্ছকটিক কালিদাস, বিশাল দত্ত, শূদ্রক না অনিরুদ্ধ? কোনটা কারেক্ট হয়ে যাবে? এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি? শূদ্রক ইজ আমাদের কারেক্ট আনসার। মৃচ্ছকটিকের রচয়িতা কে? শূদ্রক হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট দেখে নিই। কোশ্চেন নাম্বার দেখো 6 এ কি বলছে যে 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতা কে? 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতা অপশন নাম্বার বি দেখো দণ্ডিন হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার আমাদের 7 এ কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ এই দুটোই কিন্তু একটা বই। ঠিক আছে। তহকিক ই হিন্দ এন্ড কিতাবুল হিন্দ এই দুটো বইয়ের রচয়িতাকে রচয়িতা হয়ে যাবে আমাদের কি? আল বিরুনি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে। আচ্ছা এখান থেকে বলে ফেলো তো আল বিরুনি কত সালে ভারতে আসে? মনে রাখবে 1100 খ্রিস্টাব্দে কিন্তু আল বিরুনি আমাদের ভারত ভ্রমণ করেছিলেন। কার সময়? মোহাম্মদ ঘুরির যখন টাইম পিরিয়ড ছিল, তো সেই সময় কিন্তু এই আল বিরুনি আমাদের কি ভারত ভ্রমণ কিন্তু করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 8 এ। তার আগে দেখো যারা তোমরা সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, অবশ্যই নতুন আছো, লিংক দেখো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের এই ক্লাসেরও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু পিডিএফ তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। নেক্সট চলে যাবো আমরা। দেখো কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে যে আইনি আকবরী এটা কার রচয়িতা? দেখো ফৌজি ফিরসতা বদাউনি না আবুল ফজল? দেখো আইনি আকবরী এটার রচয়িতা কে ছিল? আবুল ফজল কিন্তু কারেক্ট আনসার। কেন? এই যে আবুল ফজল, এই আবুল ফজল ছিল আকবরের কে? আকবরের সভাকবি। আইনি আকবরী আকবরের সভাকবি কিন্তু এই আবুল ফজল ছিল। তো আকবরের জীবনী নিয়ে কিন্তু তিনি আইনি আকবরী লিখেছিলেন।
চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে যে হুমায়ুন নামা, হুমায়ুন নামাটার কার রচয়িতা? দেখো হুমায়ুন নামা, এটা সঠিক উত্তর কি হবে? গুলবদন বেগম কিন্তু হুমায়ুন নামার রচয়িতা। আচ্ছা, গুলবদন বেগম ইনি কে ছিলেন? মনে রেখে দেবে যে বাবর, মুঘল সম্রাট, যে প্রথম মুঘল সম্রাট আমাদের বাবর, বাবরের কিন্তু কন্যা ছিল এই কিন্তু হুমায়ুন, আমাদের কে? গুলবদন বেগম। তো এই গুলবদন বেগম ইনি হচ্ছেন কে? হুমায়ুনের কি? হুমায়ুনের সৎ বোন, ঠিক আছে, যিনি কে? আকবর যাকে বলেছিলেন যে আমার যে বাবা হুমায়ুন, তেনার নিয়ে কিছু জীবনী লিখতে, ঠিক আছে। তো হুমায়ুন নামা লেখা হয়েছিল গুলবদন বেগম দ্বারা আকবরের অনেক ইতে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 10 এ কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 বলছে তুজু কি জাহাঙ্গীর এর বিষয়বস্তু কি ছিল? দেখো জাহাঙ্গীরের আত্মজীবনী নিয়ে লেখা যে বইটা, তার নাম কি? তুজু কি জাহাঙ্গীরি। এটা জাহাঙ্গীর কি ভাষায় লিখেছিল একটু মনে রেখে দিবে যে ফার্সি ভাষায় কিন্তু জাহাঙ্গীর এই তুজু কি জাহাঙ্গীরিটা কিন্তু লিখেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে যে পাদশাহনামা এটার রচয়িতা কি? দেখো গুলবদন বেগম, শাহজাহান, আব্দুল হামিদ লাহোরী না ফৌজি, কোনটা হয়ে যাবে? মনে রেখে দিবে যে আব্দুল হামিদ লাহোরী কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। আব্দুল হামিদ লাহোরী আমাদের পাদশাহনামার কিন্তু রচয়িতা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 12 এ কি বলছে যে ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? দেখো ইবন বতুতা ইনি হচ্ছেন কিতাবুল রেহেলার রচয়িতা কে? ইবন বতুতা কিন্তু মনে রেখে দিবে, ঠিক আছে। এই যে ইবন বতুতা, এখানে দেখো আরেকটা একটু মনে রেখে দিবে, এই যে তারিকি ফিরোজ শাহী, এটা যদি রচনা কে করেন সেটা যদি বলা হয়, অবশ্যই মনে রেখে দিবে কে? না জিয়াউদ্দিন বরাউনি। জিয়াউদ্দিন বরাউনি কিন্তু আমাদের এই ছিল কি তারিকি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা, ঠিক আছে। তো এখানে ইবন বতুতার রচয়িতা গ্রন্থটা কি? কিতাবুল রেহেলা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ ইবন বতুতার ছবিটা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 13 এ কি বলছে যে মহেঞ্জোদারো সিলমোহরের ওপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে সেটা কিসের মূর্তি ছিল? দেখো বিষ্ণুর আদি মূর্তি, শিবের আদি মূর্তি, দেবীর মূর্তি না আমাদের ব্রহ্মার মূর্তি, কোনটা হয়ে যাবে? দেখো সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার দেখো সি, শিবের আদি মূর্তি হয়ে যাবে, ঠিক আছে। শিবকে তখন বলা হতো কি? একটু মনে রেখে দিবে যে পশুপতি, পশুপতির কিন্তু আদি মূর্তি বা শিবের আদি মূর্তি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 14 তে পরবর্তীতে কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 বলছে বৈদিক যুগে বৃষ্টির দেবতা কে ছিল? দেখো বৃষ্টির দেবতা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি কে? ইনি হচ্ছেন আমাদের ইন্দ্রদেব। ইন্দ্রদেবকে বৃষ্টির দেবতা এবং কিন্তু আমাদের কি বজ্র এবং আমাদের কিসের? বৃষ্টির দেবতা কিন্তু বলা হয়। আচ্ছা, মরুদ কিসের দেবতা? এটা মনে রেখে দেবে যে বাতাসের কিন্তু দেবতা বলা হয় মরুদকে, এন্ড বরুণকে বলা হয় জল দেবতা, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে দিতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিব। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার আমাদের 15 তে কি বলছে যে যার ভিত্তিতে জৈন ধর্ম দিগম্বর এবং শ্বেতাম্বর এর বিভক্ত হয়েছিল সেটা কার ভিত্তিতে? একটু মনে রেখে দিবি যে এই যে দিগম্বর শ্বেতাম্বর এগুলো হচ্ছে জৈন ধর্মের দুটো মেন হচ্ছে যে ভাগ হয়ে গিয়েছিল। জৈন ধর্ম দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা দিগম্বর আরেকটা কি একটা হচ্ছে শ্বেতাম্বর। তো এই যে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল জৈন ধর্ম, সেখানে দিগম্বররা কি? এরা হচ্ছে যে বস্ত্র পরিধান করতেন না। কি দিগম্বরটা বললাম বস্ত্র পরিধান করতেন না, এন্ড শ্বেতাম্বরটা মনে রাখবে এরা বস্ত্র পরিধান করত। তো এই যে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এটা কিসের ভিত্তিতে? বস্ত্র পরিধানের ভিত্তিতে। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 16 এ কি বলছে যে মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কি ছিল? দেখো একটু মনে রেখে দিবে এই যে মহাবীর মনে রেখে দিবে জৈন ধর্মের কততম তীর্থঙ্কর? 24তম কিন্তু তীর্থঙ্কর ছিল মহাবীর। এই মহাবীরের পূর্ব নাম একটা কি ছিল জানো? এই মহাবীরের পূর্ব নাম ছিল এই যে বর্ধমান, ক্লিয়ার। কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন বলা হয়েছে যে মহাবীরের পূর্বতম তীর্থঙ্কর, এখানে কি হবে? আমাদের হয়ে যাবে অপশন নাম্বার দেখো এ। এই সঠিক উত্তর কি? পার্শ্বনাথ কততম ছিলেন? পার্শ্বনাথ মনে রেখে দেবে 23তম কিন্তু আমাদের ছিলেন এই পার্শ্বনাথ। আচ্ছা, যদি বলা হয় যে আমাদের জৈন ধর্মের প্রথম যে তীর্থঙ্কর, প্রথম গুরুদেব, তার নামটা কি ছিল? মনে রেখে দেবে ইনি ছিলেন হচ্ছে যে প্রথম, কে বললাম? ইনি ছিলেন আমাদের ঋষভনাথ কিন্তু ছিলেন প্রথম জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাচ্ছে? এখানে সঠিক উত্তর পার্শ্বনাথ কিন্তু রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 17 তে চলে যাবো, ঠিক আছে। তো এখানে পার্শ্বনাথের ছবিটা দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো।
চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 17 আমাদের কি বলছে, বলছে দেখো যে মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। দেখো মহাবীরের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মহাবীর আমাদের জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, ইনি কার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। দেখো গৌতম, পার্শ্বনাথ, ঋষভ না আমাদের গোশাল, সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু গোশালের কাছ থেকে কিন্তু জৈন ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন। সন্ন্যাস ধর্মটা অ্যাকচুয়ালি গ্রহণ করেছিলেন কার কাছ থেকে, গোশালের কাছ থেকে। ঋষভ বলেছি, ঋষভনাথ হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। পার্শ্বনাথ কি, পার্শ্বনাথ 23তম তীর্থঙ্কর। আর গৌতম বুদ্ধ ইনি তো হচ্ছে যে বৌদ্ধ ধর্মের প্রবক্তা, ঠিক আছে। তো এনার সাথে গৌতম বুদ্ধের সাথে মহাবীরের কোনো সম্পর্ক নেই, মহাবীর জৈন ধর্ম আর গৌতম বুদ্ধ সম্পূর্ণ বৌদ্ধ ধর্ম, আলাদা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো, এটা সঠিক উত্তর গোসাল কারেক্ট হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 18 কি বলছে, যে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বিক্রমশিলার প্রতিষ্ঠাতা হলেন। বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বিক্রমশিলার প্রতিষ্ঠাতা কে? দেখো সঠিক উত্তর এখানে হয়ে যাবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন আমাদের অপশন নাম্বার দেখো সি, ধর্মপাল কিন্তু এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা যদি বলা হয় এখান থেকে আরেকটু ছোট্ট ছোট্ট করে আমরা দেখে নেব, দেখো কুমারগুপ্ত, কুমারগুপ্ত কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? গোপাল, গোপাল কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? এগুলো কিন্তু একটু জেনে রেখে দিতে হবে। দেখো কুমারগুপ্তের প্রতিষ্ঠা করা যে বিশ্ববিদ্যালয় সেটা কি? দেখো নালন্দা, কি বললাম, নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্তের প্রতিষ্ঠা করা। গোপালের কি? গোপালের মনে মনে রেখে দিবে যে ওদন্তপুরী, কিন্তু ওদন্তপুরী এই গোপাল কিন্তু প্রতিষ্ঠা করেছিল, ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়। আচ্ছা আরেকটা এখান থেকে মনে রেখে দিবে যে এই এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় ওদন্তপুরী হয়ে গেল, আরেকটা কি? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের বর্তমানে পাকিস্তানে আছে। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল, মনে রেখে দিবে রাজা ভরত কিন্তু আমাদের এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এই গুরুত্বপূর্ণ 3-4টা বিশ্ববিদ্যালয় জেনে নিলাম যার প্রতিষ্ঠাতা গুলো কিন্তু আমাদের এক্সামে কিন্তু আসে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, যে গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? দেখো গৌতম বুদ্ধ ধর্ম যে প্রচার করেছিল, তো তার যে ধর্ম প্রচার এটাকে কি বলা হয় না, ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে। এক কথায় তোমরা কিন্তু এটা জেনে রেখে দাও। কোয়েশ্চেন নাম্বার আমাদের 19 এর কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো সি হয়ে গেল। বাট আমাদের গৌতম বুদ্ধের এখান থেকে দেখো আরো দুটো একটা জিনিস আমরা জেনে রেখে দেবো, এই যে মহাবিনিষ্ক্রমণ, এটা কি? এটা দেখো মনে রেখে দেবে যে গৃহত্যাগের ঘটনাকে গৌতম বুদ্ধের কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ। এন্ড যদি বলা হয় মহাপরিনির্বাণ লাভ, তখন সেটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে, মনে রেখে দেবে যে গৌতম বুদ্ধের কি না দেহত্যাগ, তখন যেটা তিনি মারা গিয়েছিলেন সেটাকে বলা হয় কি? মহাপরিনির্বাণ, ঠিক আছে। তো এই জিনিসগুলো ছেলেরা একটু গুলিয়ে ফেলে, এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে দিবি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 20 তে কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো বলছে গৌতম বুদ্ধ দেহত্যাগ কোথায় করেছিল। আচ্ছা গৌতম বুদ্ধ দেহত্যাগ কোথায় করেছিল তার আগে একটু জেনে রেখে দাও যে গৌতম বুদ্ধ জন্মেছিল কোথায়। অ্যাকচুয়ালি দেখো গৌতম বুদ্ধ জন্মেছিল কোথায়? গৌতম বুদ্ধ জন্মেছিল আমাদের কোথায়? আমাদের নেপালের হচ্ছে কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে। কিন্তু এই যে কপিলাবস্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গৌতম বুদ্ধের কি জন্ম। ক্লিয়ার? আচ্ছা যদি বলা হয় গৌতম বুদ্ধের দেহত্যাগ, এটা যেখানে বলা হয়েছে যে এটা হয়ে যাবে কি? কুশীনগর। এইখানে কি? এখানে হয়ে গিয়েছিল গৌতম বুদ্ধ মারা গিয়েছিল। ক্লিয়ার? মারা গিয়েছিল কোথায়? গৌতম বুদ্ধ কুশীনগরে। সারনাথে কি? সারনাথে প্রথম ধর্ম প্রচার করেছিল, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। চলো নেক্সট আমরা দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে, আলেকজান্ডার ভারতে প্রায় কতদিন ছিলেন? দেখো আলেকজান্ডার 10 মাস, 2 মাস, 16 মাস না 19 মাস? কারেক্ট আনসার কি হয়ে যাবে? দেখো আলেকজান্ডার 19 মাস কিন্তু ভারতে ছিল। কতদিন বললাম? আলেকজান্ডার ভারতে 19 মাসের জন্য কিন্তু ছিলেন। আচ্ছা এই আলেকজান্ডার কে ছিলেন? দেখো ইনি ছিলেন গ্রিসের ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র, ঠিক আছে। মনে রেখে দিবে আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র। তিনি কিন্তু 326 খ্রিস্টপূর্বে 326 খ্রিস্টপূর্বে কিন্তু আলেকজান্ডার কি করেছিল না, ভারত আক্রমণ করেছিল। ক্লিয়ার? এন্ড 323 খ্রিস্টপূর্বে মনে রাখবে আলেকজান্ডার কি হয়েছিল না, ব্যাবিলনে। কোথায়? ব্যাবিলনে কিন্তু আলেকজান্ডার মারা গিয়েছিল মাত্র কত? 33 বছর বয়সে। ক্লিয়ার? এই যে প্রত্যেকটা কিন্তু আমি ছোট ছোট ডাটা বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু আমাদের এক্সামে আসে। আর একটু ছোট্ট করে মনে রেখে দেবে এই আলেকজান্ডারের একটা শিক্ষা গুরু ছিল, তার নাম কি না অ্যারিস্টটল।
অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল কিন্তু আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিল। চলো নেক্সট চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার দেখো 22 তে বলছি কি নিম্নলিখিতদের মধ্যে আকবরের নব্যরত্নের একজন ছিলেন না কে? দেখো বীরবল, আবুল ফজল, টোডারমল, সেলিম চিশতি। এর মধ্যে দেখো টোডারমল ইনি কে ছিল? ইনি ছিল দেখো অর্থমন্ত্রী। টোডারমল কে ছিল আকবরের নব্যরত্নের মধ্যে? অর্থমন্ত্রী। আবুল ফজলকে আকবরের কে সাহিত্যিক ছিল, আবুল ফজল ছিল সাহিত্যিক। আচ্ছা বীরবল কে ছিল হাস্য কৌতুক, লোককে হাস্যের মাধ্যমে লোককে কি হাসাতে নেই বীরবল। আচ্ছা সেলিম চিশতি মনে রেখে দেবে ইনি ছিলেন একজন কে? ইনি ছিলেন একজন সুফি সাধক, ঠিক আছে, ইনি ছিলেন একজন সুফি সাধক। তো সেলিম চিশতির সাথে এখানে আকবরের কোনো কিন্তু সম্পর্ক নেই। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে কি আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো ডি কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? তো নব্যরত্নের মধ্যে আমাদের কিন্তু সেলিম চিশতি ছিলেন না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। তো এখানে তোমরা সেলিম চিশতির ছবিটা কিন্তু দেখে নিতে পারো। চলো কোয়েশ্চেন নাম্বার আমাদের 23 তে কি বলছে যে কুষাণরা কোন জাতিভুক্ত ছিল? দেখো কুষাণরা আমাদের কিন্তু ইউচি জাতিভুক্ত ছিল। এরা মধ্য এশিয়া থেকে এসে আমাদের কি উত্তর পশ্চিম ভারতে কিন্তু এরা কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল। তো সঠিক উত্তর এখানে কিন্তু ইউচি জাতি হয়ে যাবে, আমাদের কুষাণরা ইউচি জাতিভুক্ত কিন্তু ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 24 এ কি বলছে যে কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? আচ্ছা এগুলো রাখতে দেখো এগুলো সকলেরই একটু প্রবলেম হয়, তোমাদের একটা শর্ট বলে দিচ্ছি। দেখো কনিষ্ক কোন ধর্ম মানে আমাদের গ্রহণ করেছিলেন যদি প্রশ্ন করা হয়, একটা জিনিস কি মনে আছে তোমাদের? দেখো চতুর্থ আমাদের যে ফোর্থ বৌদ্ধ সঙ্গীত, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় ছিল? কাশ্মীরের কোথায়? কুন্দল বনে। কাশ্মীরের কুন্দল বনে কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীতটা হয়েছিল, যেখানে কে আমাদের কার এতে হয়েছিল মনে রেখে দেবে যে কনিষ্ক। কি কি বলেছিলাম যে একে প্রথমটাই কে অজাতশত্রু, দ্বিতীয়টাই কে কালাশোক, তৃতীয়টাই কে আমাদের অজাতশত্রু কালাশোক, তৃতীয়টা অশোক, এন্ড চতুর্থ কার নেতৃত্বে হয়েছিল? না আমাদের কনিষ্কের নেতৃত্বে। তো এখানে তাহলে আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে জৈন ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম কোনো কিছু হবে না, জাস্ট আমাদের অপশন নাম্বার ডি বৌদ্ধ ধর্ম কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে আমাদের কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিল? বৌদ্ধ ধর্ম কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে যে বুদ্ধচরিত কার রচনা? দেখো বুদ্ধচরিত, সূত্রালঙ্কার এগুলো সবই কিন্তু আমাদের সূত্রালঙ্কার এইগুলো কিন্তু সবই আমাদের কার? অশ্ব ঘোষের রচনা। কি বললাম? বুদ্ধচরিত, সূত্রালঙ্কার এগুলো সব কিন্তু হয়ে যাবে আমাদের অশ্ব ঘোষ। ঠিক আছে, অশোক, নাগার্জুন এগুলো প্রত্যেকটা যে যার জায়গায় ফিক্স থাকুক। এগুলো নেক্সট আমি ঠিক আছে কিছু কোয়েশ্চেন আছে সেখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছি। চলো নেক্সটটা দেখে নেবো। তো এখানে দেখো অশ্ব ঘোষের ছবিটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 26 এ আমরা চলে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 26 বলছে দেখো বজ্রসূচি, এটাও দেখো সেম আমাদের অশ্ব ঘোষ কিন্তু হয়ে যাবে। আমাদের তাহলে কি বজ্রসূচি, সূত্রালঙ্কার, তারপরে কি আমাদের এই যে নেক্সটটা দেখো দেখলাম আমরা হচ্ছে যে বুদ্ধচরিত, তারপরে সূত্রালঙ্কার, বজ্রসূচি, এই তিনটাই তোমরা একটু মনে রেখে দেবে ছোট্ট করে যে এই তিনটাই আমাদের অশ্ব ঘোষের কিন্তু লেখা। চলো নেক্সট আমরা চলে যাই। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 আমাদের 7 কি বলছে যে প্রজ্ঞা পারমিতা এটা হচ্ছে কার রচনা? দেখো বসুবন্ধু, সুশ্রুত, অশ্ব ঘোষ না নাগার্জুন, কোনটা হবে? এখানে দেখো তোমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো ডি নাগার্জুন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম? প্রজ্ঞা পারমিতা এটার রচয়িতা হচ্ছে যে কি নাগার্জুন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28 দেখো কি বলছে যে কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? দেখো গান্ধার শিল্পরীতি এটার বিকাশ ঘটেছিল কবে? অপশন নাম্বার সি দেখো কুষাণ যুগ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। কুষাণ যুগে আমাদের কার সময়? না কুষাণ যুগে আমাদের শ্রেষ্ঠ রাজা কনিষ্কের টাইম পিরিয়ডে কি হয়েছিল যে কিনা আমাদের 78 খ্রিস্টাব্দে আমাদের কি চালু করেছিল? শকাব্দ চালু করেছিল কনিষ্ক। তো এই 78 খ্রিস্টাব্দে কনিষ্কের টাইম পিরিয়ডে কুষাণ যুগে কি হয়েছিল? না গান্ধার শিল্পরীতির বিকাশ পেয়েছিল। এই গান্ধার শিল্পরীতিটা একটু মনে রেখে দিবে, গ্রিক ও ভারতীয় শিল্পরীতির মিশ্রণ। কি বললাম? গ্রিক ও ভারতীয় শিল্পরীতির মিশ্রণকেই বলা হয় কিন্তু এই গান্ধার শিল্প। ঠিক আছে, তো চলো এটার কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো সি কুষাণ যুগ কিন্তু রাইট হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 29 একটু মনে রেখে দেবে যে হুনদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একবার তোমাদের ডব্লিউপি এবং কেপির জন্য। হুনদের সর্বপ্রথম পরাজিত কে করেছিল? দেখো গুপ্তরাজ স্কন্দগুপ্ত কিন্তু আমাদের হুনদের কিন্তু সর্বপ্রথম পরাজিত করেছিল। বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাদের পরাজিত করেছিল? ইনি কিন্তু মনে রেখে দেবে যে শকদের প্রথম পরাজিত করেছিল, সেই জন্য এই বিক্রমাদিত্যকে কি বলা হয়? শকারি কিন্তু বলা হয়, শকারি বলা হয় আমাদের বিক্রমাদিত্যকে। তো এটা হুনদের সর্বপ্রথম বা হুন প্রতিহত সর্বপ্রথম কে করেছিলেন? সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার বি স্কন্দগুপ্ত কিন্তু রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সটটা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো এখানে দেখো আমাদের এই যে স্কন্দগুপ্তের কিছু মানে তখনকার দিনে কিন্তু যে মুদ্রাগুলো ছিল তার
তার দুটো একটা ছবি দেয়া হয়েছে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার আমরা 30 তে চলে যাবো। কি বলছে দেখো, যে বিক্রমাঙ্কদেব চরিত, বিক্রমাঙ্কদেব চরিতের রচয়িতা কে করেছিল? সঠিক উত্তর কি? অপশন নাম্বার দেখো ডি, বিলহন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট চলে যাই কোয়েশ্চেন নাম্বার 31 এ। কি বলছে, যে পৃথিবীর সবকটি তাম্র এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা এগুলো কি ছিল? দেখো নগর কেন্দ্রিক, মাতৃকেন্দ্রিক, নদী মাতৃক না সবকটি উপরে? দেখো আমাদের যে পৃথিবীর সবকটি তাম্র বা ব্রোঞ্জ যুগের সভ্যতা এগুলো কি? এগুলো সবই নদীমাতৃক ছিল। এবার কেন, দেখো কোন সভ্যতা গড়ে উঠতে গেলে নদীমাতৃক কেন হতে হয়? যেমন ধরো আমাদের সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে। আচ্ছা যদি বলা হয় আমাদের মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে? টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। যদি বলা হয় মিশরীয় সভ্যতা আমাদের নীল নদীর তীরে। দেখো যে কোনো সভ্যতা গড়ে উঠতে গেলে নদীটা মাস্ট, নদী লাগবেই। নদীকে তোমার কেন্দ্র করে কি হয়? পরিবহন হয়, জলসেচ হয়, কৃষিকাজ হয়। তো প্রত্যেকটা যে সবকটি তাম্র এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা এগুলো সবই কি? এগুলো সবই কিন্তু আমাদের নদীমাতৃক কিন্তু ছিল। তো কোয়েশ্চেন নাম্বার 31 এর কারেক্ট আনসার অপশন নাম্বার কিন্তু বি রাইট হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 32। দেখো কি বলছে, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেছিল? দেখো এটা কার ছবি? এটা আমাদের কে মনে রাখা যাবে? বিন্দুসার। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে? অপশন নাম্বার সি। দেখো বিন্দুসার কিন্তু আমাদের মগধের সিংহাসনে বসেছিল। এই যে বিন্দুসার ইনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু সন্তান ছিলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার কিন্তু তাহলে তার সিংহাসনে কিন্তু বসেছিল। চলো এগুলো হয়ে যাবে মৌর্য বংশের সম্রাট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 33 বলছে অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসে? দেখো অশোক হয়ে যাবে কার? বিন্দুসারের মৃত্যুর পর কিন্তু অশোক। দেখো প্রথম কি? প্রথম আসছে, দেখো আমি তোমাদের একটা সিরিজটা দেখিয়ে দিচ্ছি। দেখো চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে কি আসছে? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, বিন্দুসার, তারপরে দেখো তারপরে কি আসবে? অশোক। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, বিন্দুসারের ছেলে কিন্তু অশোক। তো তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের পর মৃত্যুর পর কি আসবে? বিন্দুসার আসছে। বিন্দুসারের মৃত্যুর পর কে আসবে? অশোক আসবে। এখানে ওটাই বলা হয়েছে যে কার মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন। তো সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি। দেখো বিন্দুসার কিন্তু রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 34। আমাদের দেখো কি বলা হয়েছে, যে চণ্ডাশোক কাকে বলা হতো? চণ্ডাশোক দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি। অশোককে কিন্তু আমাদের চণ্ডাশোক বলা হতো। অশোক কি? কোথায় একটা কথিত আছে, অশোক তার 99 জন ভাইকে কিন্তু হত্যা করে অশোক কি করেছিল না, অশোক মৌর্য বংশের যে অশোক 99টা তার ভাইকে হত্যা করে কিন্তু যে সিংহাসন কিন্তু আরোহণ করেছিলেন, এই জন্য অশোককে চণ্ডাশোক বলা হয়। অশোক মনে রেখে দেবে উপগুপ্ত, উপগুপ্ত নামে একটা কিন্তু ব্যক্তির কাছ থেকে কিন্তু কি করেছিল না, সে ধর্ম গ্রহণ করে কি সে চণ্ডাশোক থেকে, মনে রাখবে চণ্ডাশোক থেকে কি সে ধর্মাশোকে কিন্তু পরিণত হয়েছিল, ধর্মাশোকে পরিণত হয়েছিল। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 35 এ কি বলছে, যে সবে মুনিষে পজামোমা। ঠিক আছে, এই উক্তিটি কার? এই উক্তিটি মনে রেখে দেবে, আমাদের কিন্তু এই কিছুদিন আগে আমাদের একটা এক্সামে কিন্তু এইটা এসেছিল। এটা কিন্তু একটা আমাদের পিওয়াইকিউ কোয়েশ্চেন। ঠিক আছে, সবে মুনিষে প্রজামোমা, এটা কিন্তু অশোকের, এই উক্তিটা কার? অশোকের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা তোমরা এখান থেকে আরেকটা জেনে রাখবে, যে অশোকের আরেকটা কিন্তু উক্তি ছিল কি না, ধর্ম বিজয়, ধর্ম বিজয় একমাত্র, একমাত্র শ্রেষ্ঠ বিজয়। কি বললাম? ধর্ম বিজয় একমাত্র শ্রেষ্ঠ বিজয়। এই উক্তিটাও কিন্তু ছিল আমাদের কার? অশোকের কিন্তু উক্তি। ক্লিয়ার? একটু মনে রেখে দিতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 36 এ কি বলছে, যে অর্থশাস্ত্র এর রচয়িতা কে? দেখো সঠিক উত্তর এখানে অপশন নাম্বার দেখো এ, কৌটিল্য কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য। মনে রেখে দেবে এই কৌটিল্যের জায়গায় কিন্তু তোমাদের এক্সামে কিন্তু বিষ্ণুগুপ্ত, কি বললাম? বিষ্ণুগুপ্ত কিন্তু দেয়া থাকতে পারে। এছাড়াও কি দেয়া থাকতে পারে? এছাড়াও দেখো চাণক্য কিন্তু নামটা দেয়া থাকতে পারে। এই যে অর্থশাস্ত্র এর একটা ব্যক্তিরই কিন্তু তিনটে নাম, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা কিন্তু চাণক্য, এনাকে ডাকা হয়। আচ্ছা ইনি এই যে চাণক্য, ইনি কার টাইম পিরিয়ডে ছিলেন একটু মনে রেখে দেবে, যে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু এই চাণক্য ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য এই চাণক্যের সহায়তায় কাকে মনে রাখবে তোমরা, যে নন্দ বংশের শেষ সম্রাট কাকে? ধননন্দ, নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে কিন্তু পরাজিত করে মৌর্য বংশের সিংহাসন আরোহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, তো এই যে আমাদের অর্থশাস্ত্রের রচয়িতা, এটা সঠিক উত্তর কিন্তু কৌটিল্য কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 37 এ, বলছি একরাট, কবিরাজ, পরাক্রমাঙ্গ এগুলো কাকে বলা হয়? দেখো এগুলো সঠিক উত্তর কি? অপশন নাম্বার সি। দেখো সমুদ্রগুপ্তকে কিন্তু পরাক্রমাঙ্গ, একরাট, কবিরাজ প্রত্যেকটা কিন্তু বলা হয়। আচ্ছা কবিরাজ কেন বলা হয়? এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সমুদ্রগুপ্ত কিন্তু একটা বীণা বাদনরত অবস্থায় আছে, তো
তো ইনি কিন্তু বিনা যেমন ইনি হচ্ছেন দেখো 100 যুদ্ধের কিন্তু এনাকে নেতা বলা হয়। ইনি কিন্তু যুদ্ধেও পারদর্শী ছিলেন, বিনা বাজানো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইনি পারদর্শী ছিলেন। এনাকে আরেকটা জিনিসও মনে রাখবে যে ভারতের নেপোলিয়নও বলা হয়। ভারতের ভারতের নেপোলিয়ন কিন্তু বলা হয় আমাদের এই সমুদ্রগুপ্তকে, এটাও একটু খেয়াল রেখে দিবে। ঠিক আছে, আজকের যে ক্লাসটা এটাই কিন্তু বেশি ডিসকাস করছি না, অবশ্যই ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমাদের দেখো ছোট্ট করে জাস্ট কিন্তু মেগা ম্যারাথন ক্লাস আমি বলেছি, তো এখানে জাস্ট তোমাদের কিন্তু উত্তর বলে বলে চলে যাবো। ঠিক আছে, আজ কিন্তু 100+ কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের আমি করাবো, তো ক্লাসটা বেশি বড় করতে চাইছি না, তার জন্য কিন্তু জাস্ট আমি এগুলোর উত্তর বলে বলে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 38টা দেখো কি বলছে, যে বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর একটি উপাধি ধারণ করেছিলেন। দেখো সেটা কি, দেখো তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি নামে ডাকা হতো, শকারি বলা হতো। কেন, তিনি হচ্ছে যে শকদের কিন্তু নিধন করেছিলেন, শকদের আক্রমণ প্রতিহত করেছিলেন আমাদের এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে কি বিক্রমাদিত্য বলা হয়, এবং কি বিক্রমাদিত্য বলা হয়, আবার কি শকারিও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 38 এর জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো বি হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 39 কি বলছে, যে কোন সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো ডি। কি বলেছিলাম, যে চন্দ্রগুপ্ত মৌর্য কে না ধননন্দকে পরাজিত করেছিল আমাদের চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের সহায়তায়। তো এটার সঠিক উত্তর কি, এই চন্দ্রগুপ্ত মৌর্য ইনি কিন্তু শেষ জীবনে জৈন ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন। কারেক্ট আনসার অপশন নাম্বার কিন্তু ডি হয়ে যাচ্ছে, এটা রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 40 তে কি বলছে, যে মহারাজা শিলাদিত্য সকলোত্তর পথনাথ উপাধিগুলি এগুলো কার। দেখো এইগুলো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। হর্ষবর্ধনের কিন্তু সঠিক উত্তর আমাদের এই সকলোত্তর পথনাথ, শিলাদিত্য, মহারাজা এগুলো হর্ষবর্ধনের। আচ্ছা মনে রেখে দেবে, হর্ষবর্ধনের লেখা কিছু বই আছে। ঠিক আছে, বই মানে হর্ষবর্ধনের লিখিত কিছু যে গ্রন্থ সেগুলো কি, দেখো দু একটা মনে রেখে দেবে, যে নাগানন্দ, প্রিয়দর্শিকা, নাগানন্দ, প্রিয়দর্শিকা এন্ড আমাদের কি রত্নাবলী। ঠিক আছে, এই তিনটে নামও কিন্তু তোমাদের মনে রেখে দেবে, যে কেপি কলকাতা পুলিশের যে এক্সাম 2023 এর, তো কেপি এক্সামের কিন্তু এটা পিওয়াইকিউ তে কিন্তু আসা প্রশ্ন। ঠিক আছে, যে প্রত্যেকটা আমি এই জন্য বলি, যে কটা জিনিস বলি এগুলো কিন্তু সবই তোমাদের কিছু না কিছু লিংক আপ করেই বলি। ঠিক আছে, এগুলো তোমাদের পিওয়াইকিউ বিভিন্ন এক্সামে কিন্তু আসা কোয়েশ্চেন। চলো নেক্সট তোমাদের বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার দেখো 41 কি বলছে, দেখো কাদম্বরী কার রচনা। দেখো কাদম্বরী, এখানে সঠিক উত্তর কি হবে, অপশন নাম্বার দেখো এ, বাণভট্টের কিন্তু রচনা আমাদের কাদম্বরী। চলো নেক্সট চলে যাই আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 42 তে কি বলছে, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা। দেখো এই একটু আগে আমি বললাম, দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনটা দেওয়া আছে, তো কি হয়ে যাবে আমাদের এগুলো হর্ষবর্ধনের কিন্তু নাটক, নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার দেখো 43 তে কি বলছে, যে হিউয়েন সাং রচিত গ্রন্থটির নাম কি। হিউয়েন সাং রচিত গ্রন্থটি, এটা কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সিইউকি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে হিউয়েন সাং এর রচিত গ্রন্থ। মনে রেখে দেবে, এই যে হিউয়েন সাং ইনি কার টাইম পিরিয়ডে এসেছিলেন, মনে রাখবে কে, হর্ষবর্ধন। এই যে আমরা একটু আগে পড়লাম হর্ষবর্ধনের কিন্তু টাইম পিরিয়ডে এই কিন্তু হিউয়েন সাং আমাদের কিন্তু ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, তো ইনি একজন জৈনিক পরিব্রাজক কিন্তু ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 44 দেখে নাও, যে গৌড় বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন। দেখো এটার সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো সি, শশাঙ্ক কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এই শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, মনে রাখবে যে কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ ছিল, এবং শশাঙ্ক প্রথম গৌড় প্রতিষ্ঠা করেছিল, যেটি কিন্তু বর্তমানে কোথায় আছে, আমাদের নদিয়া জেলার মুর্শিদাবাদে কিন্তু আমাদের কিন্তু এই গৌড়টা কিন্তু আছে। চলো নেক্সট আমরা চলে যাবো। তোমরা শশাঙ্কের দেখো ডান দিকে কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 45 এ আমাদের দেখো কি বলা হচ্ছে, পরবর্তী কোয়েশ্চেন, যে দক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি এটা কাকে প্রেরণ করেছিল। দক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি তার দেখো কাকে, সেনাপতি, এই যে মালিক কাফুর, আলাউদ্দিন খলজির কে ছিল, সেনাপতি কিন্তু ছিল, তো মালিক কাফুরকে কিন্তু প্রেরণ করেছিলেন। চলো তো এটার কারেক্ট আনসার তাহলে অপশন নাম্বার দেখো ডি, মালিক কাফুর কিন্তু কারেক্ট হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 46 আমরা দেখে নেব, যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কি বলা হয়। দেখো শশাঙ্কের মৃত্যুর পর কি হয়েছিল না, যেমন পুকুরের একটা বড় মাছ ছোট মাছদের দেখো যেমন গিলে খায়, তেমনই কি হয় না, যে বেশি শক্তিশালী লোকেরা ছিল তারা কি করতো না, কম শক্তিশালী ব্যক্তিদের উপর কি অত্যাচার করতো, যেটাকে কি মাৎস্যন্যায়ের যুগ কিন্তু বলা হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছদের গিলে খায়, সেই অবস্থার কিন্তু একটা সৃষ্টি হয়েছিল। এরপরেই কিন্তু এই যে মাৎস্যন্যায়, এরপরে কিন্তু যে পাল বংশের কিন্তু সূচনা হয় কার দ্বারা, গোপালের দ্বারা। ঠিক আছে, গোপালের দ্বারা কিন্তু পাল বংশের কিন্তু সূচনা হয়েছিল। চলো নেক্সট আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 47 এ কি বলা হচ্ছে, যে বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি। ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ, এটা কি, এটা হচ্ছে আমাদের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়।
তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা কে বলেছিলাম? রাজা ভরত ছিলেন এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রতিষ্ঠাতা। কারেক্ট আনসার কি? অপশন নাম্বার দেখো, তাহলে এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাবো আমরা, দেখো কোয়েশ্চেন নাম্বার 48 এ কি বলছে, নিম্নলিখিত কোন শাসক দ্বিতীয় পুলকেশীর দ্বারা কিন্তু যুদ্ধে পরাজিত হয়েছিল? দেখো দ্বিতীয় পুলকেশী ইনি কোন রাজবংশের ছিল? মনে রেখে দেবে যে চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ কিন্তু রাজা ছিল এই দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম পুলকেশী, সেকেন্ড ছিল আমাদের দ্বিতীয় পুলকেশী, এন্ড তৃতীয় আমাদের কে ছিল? কীর্তিবর্মন টু। ঠিক আছে, এই চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিল কে? পুষ্যভূতি রাজবংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনকে। ঠিক আছে, আচ্ছা তাহলে পুষ্যভূতি রাজবংশ, এই যে বললাম পুষ্যভূতি রাজবংশের এটাকে শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধন। যদি বলি পুষ্যভূতি রাজবংশের ফাউন্ডারকে প্রতিষ্ঠাতা, পুষ্যভূতি রাজবংশের প্রতিষ্ঠাতাকে মনে রেখে দেবে যে প্রভাকর বর্ধন কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই একটু করে তোমরা কিন্তু খেয়াল রেখে দিবে। চলো নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 49 এ কি বলছে, যে সোমপুরি অদন্তপুরী মহাবিহারগুলি এগুলো কে নির্মাণ করেছিল? রাজা ধর্মপাল কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 49 এর জন্য। চলো নেক্সট আমরা চলে যাবো, দেখে নাও কি বলছে, যে শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? দেখো শিলভদ্র ইনি কিন্তু আমাদের কোন বিশ্ববিদ্যালয়? নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অধ্যাপক ছিলেন আমাদের শিলভদ্র। ঠিক আছে, কোশ্চেন নাম্বার তাহলে 50 এর জন্য কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা কোশ্চেন নাম্বার 51 এ দেখে নেব কি বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 51, দেখো তোমরা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটা ছবি তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। চলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 51 দেখে নেই কি বলছে। সারনাথ স্তম্ভ এটা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? বিক্রমাদিত্য, বিম্বিসার, ধর্মপাল না অশোক? কোনটা কারেক্ট হবে? এখানে দেখো সারনাথের যে আমাদের স্তম্ভ এটাকে আমাদের মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক কিন্তু আমাদের এই সারনাথের স্তম্ভ কিন্তু নির্মাণ করেছিলেন, এটা কিন্তু খেয়াল রেখে দিতে হবে। চলো নেক্সট আমরা চলে যাবো আমাদের, দেখো কোয়েশ্চেন নাম্বার 52 তে দেখো কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 52 বলা হচ্ছে মেঘদূত, রঘুবংশ এইগুলো কাব্যগুলোর রচয়িতা কে? দেখো শূদ্রক, কালিদাস, দণ্ডিন না বিশাখা দত্ত? কোনগুলো হয়ে যাবে? দেখো দেবী চন্দ্রগুপ্ত, মুদ্রাক রাক্ষস এগুলো বিশাখা দত্তের লেখা। ঠিক আছে, 10 কুমার চরিত দণ্ডির লেখা, শূদ্রক। এখানে সঠিক উত্তর কিন্তু আমাদের মেঘদূত, কালির আমাদের রঘুবংশ এগুলো কিন্তু আমাদের সবগুলোই কিন্তু কালিদাসের কিন্তু লেখা। ঠিক আছে, মনে রেখে দেবে এই যে কালিদাস ইনি কিন্তু আমাদেরকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার কিন্তু সাহিত্যিক ছিলেন আমাদের এই কালিদাস। ঠিক আছে, কারেক্ট আনসার তাহলে আমাদের অপশন নাম্বার কিন্তু বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা ডান দিকে ছবিটা দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো আমাদের, দেখো কোশ্চেন নাম্বার 53 তে কি বলছে, যে দান সাগর এবং অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটোর রচয়িতাকে? দেখো দান সাগর, অদ্ভুত সাগর যতগুলোই তোমরা এখনো কিছু আছে, তো সেই সাগর যখনই পেছনে লেখাটা দেখতে পেয়ে যাবে তোমরা, দান সাগর, অদ্ভুত সাগর। ঠিক আছে, এইগুলোর রচয়িতা সবসময় মনে রেখে দেবে কে? না বল্লাল সেন কিন্তু এগুলোর রচয়িতা। ক্লিয়ার? ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাসের জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের, দেখো কোয়েশ্চেন নাম্বার 53 তে কি বলছে, যে বিখ্যাত দূত কাব্য পবনদূতের রচয়িতা কি? মনে রেখে দিবে পবনদূত হচ্ছে যে আমাদেরকে ধৈর্য লেখা কিন্তু একটা কাব্য রচনা। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 55 এ বলছে, দেখো কি গীত গোবিন্দ কার? এটা জয়দেবের লেখা, সঠিক উত্তর আমাদের বি হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট। নেক্সট আমরা চলে যাবো, দেখো চলো কোয়েশ্চেন নাম্বার আমাদের 56 এ কি বলা হচ্ছে, দেখো হিন্দু আইন দায়ভাগের রচয়িতা কে? দেখো দায়ভাগ কিন্তু জিমুদ বাহনের লেখা। ঠিক আছে, তাহলে দায়ভাগের রচয়িতা কি হয়ে গেল? অপশন নাম্বার দেখো সি হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 56 এর জন্য দেখো রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাবো, দেখো কোয়েশ্চেন নাম্বার 57 এ কি বলছে, যে দিলওয়াড়া মন্দির। দেখো এই যে দিলওয়াড়া এটা মনে রাখবে যে এটা একটা হচ্ছে কি জৈন মন্দির। এই যে জৈন মন্দিরটা এটা কোথায় আছে? মনে রাখবে যে রাজস্থানের মাউন্ট আবু পর্বতের কিন্তু শিখরে আমাদের এই দিলওয়াড়া জৈন মন্দিরটা কিন্তু অবস্থিত। কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 58 এ বলছে কি রাজা রাজেশ্বর মন্দির এটা আমাদের কোথায় অবস্থিত? দেখো কর্ণাটক, কেরালা, পান্ডো না অঙ্করভাট? কোথায় আছে? দেখো অঙ্করভাটে কি আছে? কম্বোডিয়ার বিষ্ণু মন্দির অঙ্করভাটে অবস্থিত। কিন্তু আমাদের এই যে রাজা রাজেশ্বর মন্দির এটা কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, কোথায়? না কেরালায় কিন্তু একটি মন্দির আমাদের এই রাজা রাজেশ্বর মন্দির। চলো নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 59 এ কি বলছে, দেখো আইহোল বিষ্ণু মন্দির এটা কোন যুগের স্থাপত্যের নিদর্শন? মনে রেখে দেবে যে আইহোল এটা কিন্তু চালুক্য বিষ্ণু মন্দির। কি বললাম? চালুক্য রাজ দেখো দ্বিতীয় পুলকেশী। কি বললাম? দ্বিতীয় পুলকেশী দেখো আমাদের পুষ্যভূতি রাজবংশের কিন্তু হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। এটা কি করেছিল? এটা হচ্ছে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর যে সভাকবি রবিকীর্তি সেটা কিন্তু তার কিন্তু কাব্যগ্রন্থে লিখেছিল কি আইহোল প্রশস্তিতে। তো এটা থেকে তোমরা এখানে মনে রেখে দেবে যে আইহোল বিষ্ণু মন্দির এটাও কিন্তু আমাদের ওই চালুক্য যুগেরই কিন্তু স্থাপত্যের নিদর্শন।
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 60 তে কি বলছে যে রাষ্ট্রকূটদের রাজধানীর নাম কি ছিল। দেখো রাষ্ট্রকূটদের রাজধানী কি ছিল, মানখেতা ছিল কিন্তু রাষ্ট্রকূটদের রাজধানী। কাঞ্চি কাদের ছিল, পল্লবদের কাঞ্চি ছিল। ঠিক আছে, চালুক্যদের কি ছিল, চালুক্যদের বাটাপি বা বোটপি ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে রাজ্য এবং রাজধানী। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার দেখো 61 এ কি বলছে যে এলিফ্যান্টা গুহা এটা কোন রাজাদের। দেখো এলিফ্যান্টা গুহা এটা যেটা নির্মিত হয়েছিল এটা রাষ্ট্রকূট রাজাদের সময় কিন্তু আমাদের এই এলিফ্যান্টা গুহাটা কিন্তু নির্মিত হয়েছিল। ডান দিকে ছবিটা তোমরা কিন্তু দেখে নাও, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের রিমেম্বার রয়ে যাবে। তবে চলো নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার দেখো 62 তে। দেখো কি বলছে যে খাজুরাহ বিষ্ণু মন্দির, খাজুরাহটা কিসের মন্দির ছিল, একটা বিষ্ণু মন্দির। এই যে মন্দিরটা এটা হচ্ছে কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল, মনে রেখে দেবে অপশন নাম্বার সি, চান্দেল্লা রাজবংশের সময় কিন্তু আমাদের এই খাজুরাহ বিষ্ণু মন্দির কিন্তু নির্মিত হয়েছিল। কোশ্চেন নাম্বার তাহলে সি হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 62 রাইট আনসার। চলো আমাদের নেক্সট বলছে 63 নাম্বার কোশ্চেনে যে কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায়। দেখো মহাবলীপুরমের কি রথ মন্দির। ঠিক আছে, এই রথ মন্দিরগুলো কাদের সময় নির্মিত হয়েছিল, দেখো পল্লব রাজবংশের সময় কিন্তু আমাদের এই কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি রথ মন্দিরগুলো কিন্তু নির্মিত হয়েছিল। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে গেল কোশ্চেন আমাদের 63 নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু রাইট আনসার। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 64 এ। দেখো কি বলছে যে চালুক্যদের রাজধানীর নাম কি। দেখো আগেই তোমাদের বলে এলাম, দেখো চালুক্যদের রাজধানী কি হয়ে যাবে, বাদামি বা বোটপি হয়ে যাবে চালুক্যদের রাজধানী। আমাদের কাঞ্চিপুরম কাদের হয়ে যাবে, আমাদের কাঞ্চিপুরম হয়ে যাবে পল্লবদের রাজধানী কাঞ্চি। এন্ড আমাদের তাঞ্জোর কাদের হয়ে যাবে, তাঞ্জোর হয়ে যাবে আমাদের চোলেদের কিন্তু রাজধানী। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 65 এ কি বলা হচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দির, এই যে তোমরা পুরীর জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ এটা নির্মাণ কার্য কে শুরু করেছিল। দেখো আমাদের কি হয়ে যাবে, গঙ্গা রাজবংশের, গঙ্গা রাজবংশের নামটা কি বলে ফেলো, অনন্ত বর্মন চোরগঙ্গা। এই অনন্ত বর্মন কিন্তু কি করেছিলেন, পুরীর জগন্নাথ মন্দির কিন্তু নির্মাণ কার্য শুরু করেছিলেন। ক্লিয়ার। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 66 এ। দেখো বলছি যে ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি, এই যে ব্রোঞ্জের নটরাজের মূর্তি এটার এই শিল্পটা এটা কোন যুগের, মনে রেখে দিবে যে এই শিল্পটা আমাদের কি হয়ে যাবে, চোল বংশের কিন্তু এই শিল্পের এটা আমাদের নিদর্শন। ক্লিয়ার। চলো নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 67 এ। দেখো কি বলা হচ্ছে যে লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেছিল কে। দেখো লক্ষণ সেনকে পরাস্ত করে কে, বখতিয়ার খলজি। পুরো নামটা মনে রাখবে, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। যিনি কিন্তু কার কৃতদাস ছিল, মনে রাখবে যে কুতুবউদ্দিন আইবকের কিন্তু কৃতদাস ছিল এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। কি না, লক্ষণ সেনকে কিন্তু পরাস্ত করেছিল। চলো নেক্সট আমরা চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 68 এ কি বলছে, তো এটার দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট আমরা চলে যাব। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 68 এ কি বলছে দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির প্রথম স্বাধীন সুলতানের আমাদের কিন্তু সুলতান ছিলেন। ঠিক আছে, ডান দিকে ছবিটা দেখে নাও, এই যে কুতুবউদ্দিন আইবকের তোমরা ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ। চলো নেক্সট আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার দেখো 69 এ কি বলা হচ্ছে লাখ বক্স। লাখ বক্স মানে কাকে বলা হতো, এটা দেখো কুতুবউদ্দিন আইবককে কিন্তু লাখ বক্স বলা হতো। তিনি কি তার দানশীলতার জন্য কিন্তু এই উপাধিটা পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে কুতুবউদ্দিন আইবক হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট চলে যাবো আমাদের যে দিল্লি সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যখন বলবে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা তখন কুতুবউদ্দিন আইবক হবে, কিন্তু যখন বলা হবে যে দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, যখন প্রকৃত কথাটা চলে আসবে তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে ইলতুৎমিশ আমাদের কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার। প্রকৃত প্রতিষ্ঠাতা বললে আমাদের ইলতুৎমিশ হবে। নেক্সট চলে যাবো 71 নাম্বার কোশ্চেনে। বলছি ইলতুৎমিশের প্রধান দাসরা যে সমিতি গড়ে তোলেন সেটা কি, দেখো বন্দে-ই চাহেলগানি। তাকে কি বলা হয়, বন্দে-ই চাহেলগানি। 40 চক্র কিন্তু গড়ে তুলেছিল, 40 জন সদস্যের কিন্তু একটা দল, যাকে 40 চক্র বলা হয়। নেক্সট চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 72। বলছে জিল-ই-ইলাহি উপাধি কে গ্রহণ করেন। দেখো জিল-ই-ইলাহি মানে কি, ভগবানের ছায়া, আল্লাহর ছায়া। এটা কাকে বলা হতো, অপশন নাম্বার দেখো ডি, গিয়াসউদ্দিন বলবন। তিনি নিজেকে ভগবানের কিন্তু ছায়া বলে মনে করতেন। ক্লিয়ার। অপশন নাম্বার ডি কারেক্ট হয়ে যাবে। এখানে তোমরা ছবিটা দেখো আমাদের গিয়াসউদ্দিন বলবনের। নেক্সট চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার দেখো 73 নাম্বারে কি বলছে যে বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি। বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি এটা কে চালু করেছিল, মনে রাখবে আমাদেরকে খলজি বংশের আমাদের আলাউদ্দিন খলজি কিন্তু এই বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি কিন্তু চালু করেছিল। তিনি কি, তিনি মদ খাওয়া তারপরে জুয়া খেলা এইসব ব্যবস্থা কিন্তু তিনি বন্ধ করেছিলেন। ঠিক আছে, এগুলো তার আমলে কিন্তু করা চলবে না, এই নিয়মগুলো তিনি চালু করেছিলেন। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন নাম্বার আমাদের 74 এ কি বলা হচ্ছে যে যমুনা খাল, যমুনা খাল এবং শতদ্রু খাল এগুলো কে খনন করেছিলেন। দেখো সঠিক উত্তর অপশন নাম্বার সি, ফিরোজ শাহ। যাকে কি বলা হয়, ফিরোজ শাহ তুগলককে গাজী মালিক, গাজী মালিক বলা হয়। এই ফিরোজ শাহ তুগলক কি করেছিল না, যমুনা খাল ও শতদ্রু খাল কিন্তু খনন করিয়েছিলেন। কোশ্চেন নাম্বার তাহলে 74 এর কারেক্ট আনসার অপশন নাম্বার সি হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো কোশ্চেন নাম্বার 75 এ কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখো ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর
সর্বপ্রথম ভারতের দিকে দৃষ্টিপাত করায়? একটা দেখো ভিভিআই কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সঠিক উত্তরটা কি না দৌলত খাঁ লোধি এবং আলম খাঁ লোধি, এরা দুজন কিন্তু সবার প্রথম বাবরকে কিন্তু আমন্ত্রণ করেছিলেন কি না লোধি বংশকে পরাজিত করার জন্য। আমাদের কি ইব্রাহিম লোধির সঙ্গে প্রথম যে পানিপথের ওয়ার হয়, আমাদের প্রথম পানিপথের যুদ্ধ 1526-এ হয়েছে, তো এই 26-এ কি হয়েছিল না আমাদের ইব্রাহিম লোধিকে কে আমাদের বাবর কিন্তু পরাজিত করেছিল। এই যে আমাদের 1526-এ দৌলত খাঁ লোধি কিন্তু সবার প্রথম আমাদের এই বাবরকে কিন্তু ডেকেছিল যে ভারতবর্ষের দিকে ভারতবর্ষ আক্রমণ করার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাবো, এটার সঠিক উত্তর সি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 75 এর জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 76 এ কি বলছে যে কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয়? দেখো শেরশাহ এর একটা আরেকটা নাম ছিল, ঠিক আছে, শেরশাহের আরেকটা নাম কি ছিল কেউ কি বলতে পারবে? এর নামটা কি না ফরিদ খাঁ। ফরিদ খাঁ বলা হতো আমাদের শেরশাহকে। তো এই যে শেরশাহ, এটা কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয়েছিল? মনে রেখে দেবে যে কালিঞ্জরের দুর্গ, এটা অবরোধকালে কিন্তু শেরশাহের মৃত্যু হয়। সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে 76 নাম্বার কোশ্চেনের জন্য। চলো নেক্সট আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার দেখো 77 এ কি বলা হচ্ছে যে কাবুলিয়ত এবং পাট্টা এর প্রথার প্রবর্তক কে? পাট্টা কাবুলিয়ত এটা হচ্ছে জমি জায়গা ব্যাপার সংক্রান্ত, কাবুলিয়ত আর পাট্টা কি বললাম জমি জায়গা জমির ব্যাপার নিয়ে কিন্তু এই দুটো কিন্তু নিয়ম ছিল। এটা কে প্রবর্তক করেছিল? অপশন নাম্বার বি শেরশাহ কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 77 সঠিক উত্তর দেখো বি হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 78 কি বলছে যে ব্রাহ্মজিৎ গৌড় এটা শেরশাহের কে ছিল? দেখো শেরশাহের কে ছিল? ব্রাহ্মজিৎ গৌড় হিন্দু সেনাপতি। সঠিক উত্তর এ হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাই দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 79 এ কি বলছে যে আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? দেখো ওয়াকিল, সদর ই সদুর, মীর বকশি না দেওয়ান, কোনটা কারেক্ট হবে? এখানে সঠিকটা দেখো আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি। আর আকবরের আমলে আমাদের অর্থমন্ত্রীকে বলা হতো কি দেওয়ান কিন্তু বলা হতো। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 80 তে কি বলছে যে আকবরের আমলে প্রধানমন্ত্রীকে কি বলা হতো? আকবরের আমলে প্রধানমন্ত্রীকে কি বলা হতো? উজির বা ওয়াজির কিন্তু বলা হতো। তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার দেখো 81 এ মনসবদারি প্রথা কে প্রচলন করেন? যেমন মনসবদারি প্রথা কিন্তু প্রচলন করেছিলেন আকবর। কত সালে যদি প্রচলন করে বলা হয় মনে রেখে দেবে 1571 সালে মনসবদারি প্রথা কিন্তু প্রচলন করেছিলেন আকবর। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 82 তে আকবরের আমলে টোডরমল যে পদে প্রতিষ্ঠিত ছিলেন। দেখো টোডরমল এটা কিন্তু আকবরের কি বললাম নব্যরত্ন। নব্যরত্ন যে 9 জন ছিল আমাদের আকবরের যে 9 জন ছিল নব্যরত্ন, তো তার মধ্যে কিন্তু একজন ছিলেন কে? একজন ছিলেন আমাদের এই টোডরমল, যিনি কিন্তু কি অর্থমন্ত্রী পদে কিন্তু ছিলেন। ঠিক আছে? তো সঠিক উত্তর অপশন নাম্বার 82 এর জন্য আমাদের কোশ্চেন নাম্বার 82 এর জন্য অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট হয়ে যাবে। আর অবশ্যই বলবো যারা যারা ক্লাসটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমরা কিন্তু নেক্সট টাইমেও পেয়ে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার 83 কি বলছে দেখো বিবিকা মকবরা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? এই যে বিবিকা মকবরা মনে রাখবে অপশন নাম্বার ডি দিলরাজ বানু বেগম, যিনি কে ছিলেন ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী। ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী। এটা যদি বলা হয় কোথায় মনে রাখবে? মনে রাখবে কি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের কিন্তু ঔরঙ্গাবাদে এই বিবিকা মকবরা স্মৃতিসৌধটি কিন্তু এখন বর্তমানে আছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 84 এ কি বলছে 84 নাম্বার দেখো কোয়েশ্চেনে বলা হচ্ছে যে তাজমহল। দেখো একটা কোয়েশ্চেনে আমি তোমাদের অনেকগুলোই দিয়ে দিয়েছি। দেখো তাজমহল বললে তোমরা সকলেই শাহজাহান বলে দিবে, কিন্তু এইগুলো যদি তোমাদের এক্সামে আসে মতি মসজিদ বা এলো শীষমহল বা দেওয়ানি খাস, তো এইগুলো কে নির্মাণ করিয়েছিলেন? দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো বি শাহজাহান কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার আমাদের বি হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 84 এর কারেক্ট আনসার। নেক্সট 85 এ দেখো কি বলছে নিচের কোন মুঘল সম্রাটের ভারতবর্ষে কোনো স্মৃতিসৌধ নেই? দেখো আকবরের আছে আমরা জানি, শাহজাহানের আছে, অরঙ্গজেবের আছে, কিন্তু একমাত্র দেখো জাহাঙ্গীরের কিন্তু ভারতবর্ষে কোনো স্মৃতিসৌধ নেই। দেখো কোয়েশ্চেন্স গুলো আমি কিভাবে সেট করছি, এইগুলোই কিন্তু তোমাদের ভিভিআই কোয়েশ্চেন্স এক্সামে কিন্তু এখন এই ধরনের কোয়েশ্চেন্সই কিন্তু এইভাবে ঘুরিয়ে আসছে। ঠিক আছে? তো কোয়েশ্চেন গুলো সেই জন্য আমি এভাবেই কিন্তু সেট করছি। চলো নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 86 এ দেখো কি বলছে যে ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিল? ঔরঙ্গজেব আমাদের কাকে রাজা উপাধি দিয়েছিল? অপশন নাম্বার দেখো আমাদের সি শিবাজি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। শিবাজিকে ঔরঙ্গজেব কি রাজা উপাধি কিন্তু দিয়েছিলেন। চলো নেক্সট আমরা দেখে নেই যে চৌথ এবং স্বদেশমুখী রাজস্ব প্রথা এটা কে চালু করেছিলেন? দেখো চৌথটা এটা কি এটা মোট রাজস্বের 25% কিন্তু রাজস্ব দিতে হতো, এবং স্বদেশমুখী এটা হচ্ছে যে বাড়তি কর কতটা না 10% কিন্তু দিতে হতো। এটা কে চালু করেছিল? শিবাজি কিন্তু চালু করেছিল। অপশন নাম্বার বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 87 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো নেক্সট দেখে নিই দেখো কোশ্চেন নাম্বার 80
আমাদের 88তে এইটি কি বলছে যে দিল্লির লালকেল্লা কাল আমলে নির্মিত হয়েছিল। দেখো এটার সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট হয়ে যাবে। অপশন নাম্বার তাহলে এ হয়ে গেল আমাদের 88 নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কি বলছে যে কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ এই উপাধি কে ধারণ করেছিলেন? দেখো ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি কে ছিলেন? ইনি ছিলেন আমাদের হুসেন শাহ। অপশন নাম্বার বি কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধিতে তাহলে কে আমাদের ধারণ করেছিলেন? হুসেন শাহ কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট এবার দেখে নিই কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 90 কি বলছে যে হৈশালা সাম্রাজ্যের ভাস্কর্য মণ্ডিত মন্দিরের স্থান হ্যালোবিডু এটা কোথায় আছে? বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই কোয়েশ্চেন্স এর উত্তর দিতে পারবে না আমি জানি, ঠিক আছে? তো সেই রকমই কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে হৈশালা সাম্রাজ্যের এই যে ভাস্কর্য মণ্ডিত মন্দির এটা হচ্ছে যে আমাদের কি যে হ্যালোবিডু এটা কোথায় আছে? সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তর তোমরা কিন্তু দেখে পেয়ে যাবে যে অপশন নাম্বার ডি কর্ণাটকে কিন্তু এই স্থানটা কিন্তু আমাদের অবস্থিত। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাই আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 91 এ কি বলছে যে মুঘল যুগে প্রধান কথ্য ভাষা কি ছিল? দেখো মুঘল যুগ বলো সুলতানি যুগ বলো এই সময় কি ফার্সি বা উর্দু ভাষার কিন্তু প্রচলন ছিল। অপশন নাম্বার বি টা এখানে কিন্তু কারেক্ট আনসার হবে। চলো নেক্সট এবার দেখে নিই যে মুঘল যুগে বলছে তাম্র মুদ্রা, মুঘল যুগের এই যে তাম্র মুদ্রা দেখতে পাচ্ছ এই তাম্র মুদ্রাগুলো এগুলো কি নাম ছিল? দেখো দাম, টাকা, নিষ্ক না মোনা, কোনটা হয়ে যাবে? দেখো এখানে সঠিক উত্তর মুঘল যুগের তাম্র মুদ্রা কি দাম হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার দেখো 93 তে কি বলছে যে মুঘল স্থাপত্য শিল্পে যে রীতির বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় সেটা কি রীতি ছিল? ইন্দো তুর্কি, ইন্দো পারসিক, ইন্দো গ্রিক না ইন্দো ইসলামীয়, কোনটা হয়ে যাবে? এখানে দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 93 যে না ইন্দো পারসিক কিন্তু রীতির বিশেষ প্রভাব লক্ষ্য করা গিয়েছিল আমাদের কিন্তু মুঘল স্থাপত্যে। অপশন নাম্বার সি টা দেখো আমাদের কিন্তু কারেক্ট হবে এখানে 93 এর জন্য। আমাদের দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 94 এ কি বলছে যে তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? দেখো এটা কার ছবি? এটা আমাদের ওস্তাদ ঈসার ছবি। তাজমহলের যে মেন স্থপতিকার ছিলেন উনি ছিলেন আমাদের কিন্তু অপশন নাম্বার এ ওস্তাদ ঈসা, ঠিক আছে? বেবাদল খাঁ, এই বেবাদল খাঁ ইনি কিন্তু ময়ূর সিংহাসনের যে স্থপতি করেছিলেন বেবাদল খাঁ, ঠিক আছে? নামটা তোমরা মনে রাখবে। চলো নেক্সট চলে যাই। দেখো আচ্ছা ওই কোশ্চেনটাই দেখো দেয়া হয়েছে যে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? বেবাদল খাঁ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 95 নাম্বার কোশ্চেনের জন্য ময়ূর সিংহাসনের সঠিক উত্তর যেখানে ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন আমাদেরকে বেবাদল খাঁ। চলো নেক্সট আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 96। আবার একটি কিন্তু ভিভিআই কোয়েশ্চেন্স বলে দিচ্ছি যে আগ্রার অন্ধপক্ষী কাকে বলা হয়? এটাও কিন্তু একটা তোমাদের ডব্লিউপি কেপি এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যে আগ্রার অন্ধপক্ষী কে নামটা হবে? সূরদাসকে কিন্তু বলা হয় আগ্রার অন্ধপক্ষী। চলো নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 97 এ কি বলছে গুরু নানকের মৃত্যুর পর দ্বিতীয় শিখ গুরু কে হন? দেখো গুরু নানক কি ছিলেন? ইনি ছিল আমাদের প্রথম শিখ গুরু। দ্বিতীয় শিখ গুরু কে ছিল? গুরু অঙ্গদ ছিল, ঠিক আছে? দ্বিতীয় শিখ গুরু আমাদের ছিল গুরু অঙ্গদ। তো কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 97 এর অপশন নাম্বার বি দেখো অঙ্গদ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো কোয়েশ্চেন নাম্বার 98 এ কি বলছে যে অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? দেখো এটা অপশন নাম্বার এ হয়ে যাবে গুরু অর্জুন দেবের কিন্তু সময় আমাদের যে অমৃতসরের স্বর্ণ মন্দির সরি ওটা আমাদের কিন্তু নির্মিত হয়েছিল, ঠিক আছে? আচ্ছা তোমাদের এখান থেকে আরেকটা জিনিস দেখো দেখিয়ে রাখছি। এই যে গুরু অর্জুন দেব ইনি মনে রাখবে যে পঞ্চম শিখ গুরু ছিল। আমি এখানে ভেবেছিলাম সরি অমৃতসরের এখানে দেখো কিছু একটা আমাদের অ্যানিমেশনে অমৃতসরের স্বর্ণ মন্দিরের কিন্তু এটা আসার কথা ছিল, ঠিক আছে? তো যাই হোক চলো এটা নাই তো বাদ দাও। বলছি দেখো গুরু অর্জুন দেব এনাকে দেখো কেউ একটা মেরেছিল, কি কে মানে গুরু অর্জুনকে মৃত্যুদণ্ড দিয়েছিল কোন মুঘল সম্রাট তোমরা কি জানো? মনে রাখবে যে পঞ্চম যে শিখ গুরু গুরু অর্জুন দেব এনাকে মেরেছিল কে? জাহাঙ্গীর কিন্তু এনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, একটু খেয়াল রেখে দিবি, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এগুলো কিন্তু আসে এক্সামের জন্য। চলো নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 99। দেখো কি বলছে যে আদি গ্রন্থ এটা রচনা কে করেছিল? দেখো গুরু নানক, তেগ বাহাদুর, রামদাস না অর্জুন? দেখো রামদাস ইনি কি ছিল? ইনি দেখো চতুর্থ শিখ গুরু ছিল। রামদাস দেখো কে ছিল? চতুর্থ শিখ গুরু কিন্তু ছিল। তাহলে এটা দেখো কারেক্ট কি হবে? আদি গ্রন্থ এটা রচনা কে করেছিলেন? গুরু অর্জুন দেব কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার আমাদের 99 এর জন্য। দেখো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। কোশ্চেন নাম্বার আমাদের 100 তে কি বলছে আজকে দেখো লাস্ট কোশ্চেন্স বলছে দেখো কে দশম শিখ গুরুর পদ অলংকৃত করেন? কে হবে? গুরু হরকৃষ্ণ, গুরু গোবিন্দ সিং, গুরু আমাদের হরগোবিন্দ না গুরু হর রায়? দেখো কোনটা হবে? আমাদের যে দশম শিখ গুরু উনি কে ছিলেন? উনি ছিলেন আমাদের গুরু গোবিন্দ সিং, যাকে কে দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু কে করেছিল? দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু এনাকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল। তো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 100 এর জন্য কিন্তু রাইট আনসার। আচ্ছা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 85
কিন্তু এই আজকে আমাদের কিন্তু কোয়েশ্চেন ছিল, তার মধ্যে সরি 85 নয়, আজকে আমাদের 100 কোয়েশ্চেন ছিল, তার মধ্যে তোমার কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। এই প্রত্যেকটা কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট ছিল, ক্লাসটাকে কিন্তু অতি তাড়াতাড়ি শেষ করে দিলাম জাস্ট কোয়েশ্চেন আনসার করিয়ে, কারণ এটা কিন্তু আমি বারবার বলেছি যে জিকের ম্যারাথন ক্লাস, এখানে জাস্ট আমি কোনো রকম কিন্তু বলেছিলাম যে এক্সপ্লেনেশন বেশি কিন্তু করব না। ওকে, তো এই যে 100 নাম্বার কোয়েশ্চেন, তো তার মধ্যে তুমি কতগুলো আনসার দিতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটা আমাদের দেখো সিবিটি একাডেমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। আমাদের দেখো ইউটিউব ফ্যামিলি 1.4 কে সাবস্ক্রাইবার কিন্তু চলে গিয়েছে। চলো, তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এন্ড কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ক্লাসে। আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ করলাম।